আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে এডুকেশনের যে নতুন একটা সম্পূর্ণ নতুন চমক নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা কমার্সের শিক্ষার্থী আছো, বিশেষ করে তোমরা সবাই আমাদের ক্লাসে জয়েন করো। ইনশাআল্লাহ ধামাকে কিছু দেখতে পারবা, যা কিছু তোমরা কখনো আইডিয়া করোনি। ওকে, তোমরা একটু সবাই কমেন্টে জানাও কে আসছে। আচ্ছা, কে আসছে তোমরা একটু কমেন্টে জানাও, দেখি আইডিয়া করো আমাদের এখানে আজকে কে জয়েন করেছে এই বিষয়টা দেখি তোমরা গেস করতে পারো কিনা। ওকে, সবাই 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 কমেন্ট করে জানাও। সবাই একটু কমেন্টে জানাও আমাদের আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্যটা কি। স্পেশালি এডুকেশন যারা কমার্সের স্টুডেন্ট আছো, বিষয়টা তোমাদের সাথে রিলেটেড। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করছো। আমি আজকে এখানে হাজির হয়েছি তোমাদের এমন একজন শিক্ষককে সামনে নিয়ে যারা একটু অপেক্ষা করলেই তোমরা পেয়ে যাবা। সো আমি আগে আমাদের সুফিয়ান স্যারের কাছ থেকে জানতে চাই যে সুফিয়ান স্যার আসলে কেন আমাদের এত সিনিয়র টিচার এখানে আনা, মানে হচ্ছে এই আমাদের কমার্স ফ্যাকাল্টিতে। অ্যাকচুয়ালি অনলাইনের প্রতি তো অনেকের অ্যালার্জি আছে, তো এই জায়গাটায় আসলে বেটার একটা সার্ভিস দেওয়ার জন্য ডেফিনেটলি অবশ্যই এক্সপার্ট মানুষ দরকার। তো আমাদের এখানে ইয়াং অনেকে বেটার সার্ভিস দিচ্ছে, বাট এর পাশাপাশি যদি একজন এক্সপার্ট যিনি আসলে কোশ্চেন প্যাটার্ন বুঝেন এবং যার অভিজ্ঞতা অতীতে যার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বহু স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন, এবং নট অনলি দ্যাট, মানে যে স্টুডেন্টরা অতীতে যারা পরীক্ষা দিয়েছে, মানে একবার হলো স্যারকে ফার্ম গেটে স্যারের ক্লাস গিয়ে করার প্রয়োজন ফিল করেছে। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই এডুকেশন কমার্স টিমের সবাই খুব বেশি আনন্দিত, খুব বেশি উৎফুল্ল এই জন্য যে আমরা আমাদের দীর্ঘদিনের চেষ্টার পর আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত একজন শিক্ষককে আমরা আমাদের সাথে ইনক্লুড করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, এটা ইনশাল্লাহ এই বছর আমরা আর্টস এবং কমার্সের যারা স্টুডেন্ট আমাদের, বিশেষ করে কমার্সের যারা আমাদের এখানে ভর্তি হবা, সার্ভিসের পর বুঝতে পারবা আসলে আমাদের এই সংযোজনটা কেমন ছিল। ইনশাল্লাহ এটা খুব দ্রুতই তোমরা বুঝতে পারবা। সো যারা কমার্সের আছো তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করো যে এডুকেশন এখন কমার্স তো এগিয়ে থাকবে ইনশাল্লাহ। স্যার আচ্ছা, সো আমি একটা কথা শেয়ার করে নেই। তোমরা হয়তো আমার পোস্টে দেখেছো যে আমাদের যে টিচার প্যানেল সবাই ঢাকা ইউনিভার্সিটি। তোমাদের রাকিব ভাইয়া, তোমাদের দেলোয়ার ভাইয়া, বাহা ভাইয়া সবাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ব্যাকগ্রাউন্ডের, এবং আমাদের এই ভাইয়ারা অনেক অনেক বেশি ডেডিকেটেডলি তোমাদের সাথে কাজ করেছে। সো এইখানে তারা এবং আমরা মিলে একটা সিদ্ধান্ত নিচ্ছি যে এই বছর বিশেষ করে সেকেন্ড টাইম ব্যাচ এবং যারা এই বছর ফার্স্ট টাইম পরীক্ষা দিবে তাদেরকে আমরা এই বছর টপ নচ এবং বাংলাদেশে অপ্রতিদ্বন্দ্বী তোমরা মিলিয়ে নাও, চ্যালেঞ্জ দিচ্ছি, মিলিয়ে নাও। বাংলায় তোমাদের সুফিয়ান স্যার ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, বাংলায় তোমাদের স্বর্ণ স্যার ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, ইংরেজিতে মহসিন স্যার ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, অ্যাকাউন্টিং এ রাকিব স্যার ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, দেলোয়ার ভাই মার্কেটিং এ ঢাকা ইউনিভার্সিটি, তোমাদের বাহা ভাই ঢাকা ইউনিভার্সিটি। এবং আমরা আজকে যাকে আনতে যাচ্ছি কোয়ালিটিতে কোনোভাবে কম্প্রোমাইজ করবে না। তুমি স্বপ্ন দেখবা বড় হওয়ার, তুমি স্বপ্ন দেখবা এই দেশের একজন হওয়ার, অর্থাৎ ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ার। সো তুমি যাদের কাছে পড়বা তারা যদি ভালো ইউনিভার্সিটির হয়, তাহলে গল্প পড়ানোর পাশাপাশি তাদের কাছ থেকে যে ইন্সপিরেশন এইটাও নিতে পারবা। এইটা অবশ্যই দরকার, কারণ একজন যোগ্য শিক্ষক তিনি যদি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, তাহলে এটা তোমার জন্য চরম পাওয়া। তুমি এইটুকু বুঝতে পেরেছো আমাদের এই প্ল্যাটফর্মের আমরা এই বিষয়টাকে প্রাধান্য দিচ্ছি, নট অনলি পাবলিক ইউনিভার্সিটি বাট অলসো ঢাকা ইউনিভার্সিটি। সো নিউ স্যারের ফ্রি ক্লাস চাই, আজকে তোমরা করতে পারবে। আর 2 মিনিট পরে তোমাদের রাকিব ভাইয়ের কথার পরেই আমরা চলে যাব সেই স্যারের কাছে। স্যার আজকে আমাদেরকে পড়াবে এবং তোমরা সবাই আজকে একটু সবাই মেনশন করে দাও, শেয়ার করে দাও। স্যারকে তোমরা দেখবে এবং আমার স্যার ছিলেন, এবং আমি কনফিডেন্টলি বলতে পারি বাংলাদেশের সকল অ্যাকাউন্টিং টিচারের সেরা টিচার। একবার চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, তুমি ওপেন চ্যালেঞ্জ দিবা, আমার সাথে চ্যালেঞ্জ নাও। আমি বলছি অনলাইনে যারা পড়ায় তাদের সাথে চ্যালেঞ্জ করে বলছি, শিমুল স্যার
নাম্বার 1, বিকজ আমি আমার অভিজ্ঞতায় আমি অনেক টিচারকে দেখেছি, আমি তোতা পাখি বলে স্যারকে ডাকি। সো তোমরা ইনশাআল্লাহ বেস্ট কিছু পেতে যাচ্ছ রাকিব স্যারের কাছে। হ্যাঁ, রাকিব স্যারের কাছে দেওয়ার আগে আমি স্যারের বিষয়ে একটা মেমোরি শেয়ার করতে চাই। আমি যখন 2010 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কোচিং করতাম, আমি যেই শিক্ষকের কাছে পড়তাম, স্যার পাশের রুমে প্রাইভেট পড়াতাম, মানে স্পেশাল ব্যাচ। মানে স্যারকে তখন আমরা এইভাবে দেখছি, মানে এইরকম ছিল যে আমি আর্টসের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও মনে হয়েছিল যে স্যারের মতো যদি একদিন, মানে স্যারের মতো যদি এত স্টুডেন্ট জীবনে পড়াইতে পারতাম, আল্লাহ সেটা পরবর্তীতে কবুল করেছেন। সো স্যার ছিলেন আমাদের যে 3-4 জন স্বপ্নের শিক্ষক, তাদের মধ্যে একজন। সো তোমাদেরকে আমি কথা দিচ্ছি, আমাদের এই পছন্দ, আমাদের এই সংযোজন তোমার লাইফের জন্য বেস্ট একটা ডিসিশন ইনশাআল্লাহ। যারা কমার্সে আছো, তোমরা যাদের ক্লাস করো, বহু শিক্ষকেরও শিক্ষক, এবং যারা স্যারকে অনুসরণ করেন, স্যারের কাছে এসে তাদের যে প্রয়োজনীয় যত ধরনের প্রবলেমস থাকে, এই প্রবলেমসগুলো সলভ করে নিয়ে যান। সো আমি সুফিয়ান সাদিব স্যার বলছি, তোমরা আস্থা রাখতে পারো আমাদের কমার্স টিমের উপর। ইনশাআল্লাহ আমরা এই বছর সার্ভিস দিয়ে আমরা কমার্স 1 নাম্বার হবে ইনশাআল্লাহ। রাকিব স্যার। আমরা লাস্ট 3-4 বছরে যে সার্ভিস দিছি কমার্সের, আমরা বলতে পারি যে কমার্সের আমরা বেস্ট সার্ভিস দিছি। এটা এডুকেশন হচ্ছে কমার্সের বেস্ট সার্ভিস দিছে বাংলাদেশের মধ্যে। একটা সিঙ্গেল স্টুডেন্ট কিন্তু বলতে পারবে না যে আমাদের এখানে এতটুকু ল্যাকিং ছিল। এবং আমরা পেইড বেসের শিক্ষার্থী থেকে শুরু করে ফ্রিতে যে পরিমাণ ক্লাস দিচ্ছি শিক্ষার্থীদেরকে, এটা অন্য কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না। আমরা গ্রুপ সাবজেক্টগুলোতে যারাই ক্লাস দিচ্ছে, এখানে আমি, তোমার বাহা ভাইয়া, দেলোয়ার ভাইয়া, প্রত্যেকেই সবাই সবার বেস্টটা দিয়ে হচ্ছে তোমাদেরকে পড়াচ্ছে। এবং আমরা যেভাবে ক্লাস নেই, প্রত্যেকেই জানো যে অনেকেই হচ্ছে আমাদের পেড বেসে যারা শিক্ষার্থী আমাদের স্বাধীন আছে দিতে হয়েছে, ওরা দেখবা যে বলছে ভাইয়ারা ক্লাস নিলে মনে হয় না যে আমরা অনলাইনে ক্লাস করতেছি, মনে হচ্ছে যে একদম প্রাইভেট টিউটর যেভাবে পড়াই সেইভাবে পড়াচ্ছি। তো আমরা মোটামুটি এর আগে কমার্স অনেক বেশি স্ট্রং ছিলাম, এবং এখনও আমাদের সাথে আমাদের সবার প্রিয় স্যার শিমুল স্যার অ্যাড হওয়ার পর আমরা কমার্সটা আরও অনেক বেশি স্ট্রং হয়ে যাব। এখানে তারুণ্য এবং সিনিয়রদের কম্বিনেশন ইনশাল্লাহ আমরা কমার্সের একদম বেস্ট সার্ভিস তোমাদেরকে দিতে পারবো। সো কমার্সের উপরে কমার্স টিমের উপর তোমরা 100% আস্থা রেখে আমাদের সেকেন্ড টাইম কোর্সে ভর্তি হতে পারো। আমাদের ক্লাসগুলো দেখো, ভাই আজকে ক্লাস দেবো, এবং আমি তো তোমাদের সাথে প্রায় 2 বছর বা 3 বছর যাবত আছি। অ্যাকাউন্টিংটা আমরা কতটা ভালোভাবে পড়াই এবং কতটা শর্টকাট ট্রিক্স দিয়ে এবং যেটা স্বাভাবিক নিয়ম অ্যাপ্লাই করে পড়াই, যেটা একটা শিক্ষার্থী, যেমন যেটা তোমার শর্টকাট ট্রিক্স দরকার, ধরো একটা ম্যাথ সলভ করতে যদি 5 মিনিট সময় তুমি নষ্ট করো, তাহলে আলটিমেটলি পরীক্ষার হলে গিয়ে আরও 3টা ম্যাথ তুমি আনসার করে আসতে পারবে না। সো ওই ম্যাথটা আমরা শর্টকাট ট্রিক্স দিয়ে 10 সেকেন্ডে সলভ কীভাবে করা যায় এটা শিখাই, এবং স্বাভাবিক নিয়মটাও শিখাই দেই। ঠিক আছে? সো ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে কমার্সের বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে এডুকেশন, এবং তোমরা আজকে থেকে আমরা সেকেন্ড টাইমের ফ্রি ক্লাস দিচ্ছি। রেগুলার ক্লাস করো। ওকে, থ্যাংক ইউ। সো আর দেরি না করছি, আমরা আমাদের সেই মহেন্দ্রক্ষণে উপস্থিত হয়েছি। আমি আমার প্রাণপ্রিয় বড় ভাই, আমি ছাত্র থাকাকালীন যাকে দেখে, যিনি আমার স্বপ্নের শিক্ষকের মতো একজন ছিলেন, মহসিন স্যারের শিক্ষক, আমাদের সকলের খুবই আস্থাভাজন পরিচিত মুখ শিমুল স্যারকে আমাদের সামনে আসার জন্য অনুরোধ করছি, ক্লাসে জয়েন করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। তো স্যারের বয়স মাত্র 21 বছর। তো এটা নিয়ে তোমরা, স্যার আমাদের জুনিয়র ওইভাবে মনে হচ্ছে, তা আসলে জুনিয়রের মতোই। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, জাস্ট এটাই বলবো, তোমাদের ভালোর কিছুর জন্য আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি, এইটুক কথা দিচ্ছি, এবং আমরা রাখবো, আমরা কমার্সও সেরা হব ইনশাল্লাহ। উইদিন ভেরি শর্ট টাইম আমরা বাংলাদেশকে জানিয়ে দিব এডুকেশন অলরাউন্ডার, আর্টস কমার্স সব জায়গায় আমরা সমান তালে সার্ভিস দিচ্ছি। শিমুল স্যার, রাকিব স্যার যখন কম্বাইনলি তোমাদেরকে পড়াবেন, আশা করি কোনো কিছুতে গ্যাপ থাকবে না, চোখ বন্ধ করে। মানে আমরা আগেও কমার্সে ভালো সার্ভিস দিয়েছি, বাট আমি একটা কথা বলি, আমি কখনো এইভাবে খুব জোর গলায় বলি না আমাদের কমার্সে তোমাকে ভর্তি হতে হবে। আজকে বলছি আমাদের কমার্সে তোমাকে ভর্তি হইতে হবে, অন্য যে কোনো প্ল্যাটফর্মের তুলনায় আমরা বেটার সার্ভিস দিব। স্যার ওকে, সো স্যারের ক্লাস আমরাও করব। স্যার কি পরিচয় দিবেন নাকি আগে পড়াবেন? একটু বলুক স্যার, 1 মিনিট কথা বলুক। ওকে, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এডুকেশন কর্তৃক আয়োজিত সেকেন্ড টাইম ব্যাচের যে ক্লাস আজকে শুরু হতে যাচ্ছে, ফ্রি ক্লাস, এখানে আজকে মহসিন স্যার, সুফিয়ান স্যার এবং রাকিব স্যার তারা সম্মিলিতভাবে আমার যে পরিচয়টা দিলেন, আমি অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করতেছি যে আমার প্রাক্তন শিক্ষার্থীরাই বা প্রাক্তন স্টুডেন্টরা আজকে এত বড় একটা প্ল্যাটফর্ম তারা গড়ে তুলেছেন,
এবং তাদের প্ল্যাটফর্মে আমাকে তারা জয়েন করিয়েছেন বা অথবা আসার একটা সুযোগ আমি পেয়েছি, এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। এবং যাদের জন্য আজকে আমার এই আশা, এই সেকেন্ড টাইম ব্যাচের শিক্ষার্থীদেরকে তাদের সামান্য একটা ভুলের কারণে তারা হয়তোবা গত বছর চান্স পায়নি, বাট এই ভুলটা শুধরিয়ে এবছর তারা প্রত্যেকেই যেন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারে, এটা নিশ্চিত করার জন্যই আমার আগমন। এবং ইনশাল্লাহ আজকে থেকে আমাদের যাত্রা শুরু হলো এবং ইনশাল্লাহ আমরা এই ধারাবাহিকতায় সবাইকে আমরা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ানোর মাধ্যমেই আমাদের এই যাত্রার সফলতার মুখ দেখবো ইনশাল্লাহ। আর আমরা স্যারের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সাথে জয়েন করার জন্য, আমাদের এখানে আসার জন্য। স্যার আরেকটা পরিচয় চলে গেছে, সেটা হলো স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছেন এবং তোমাদের ফিনান্স সাবজেক্টে পড়াবেন, অ্যাকাউন্টিং এবং ফিনান্স দুইটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে? সো দুইটাই আমরা পাবো। তো আজকে আমরাও ক্লাস শুরু করি, স্যারও ক্লাস শুরু করো, আমরাও করবো, তোমরাও ক্লাস করো, তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। ওকে, সো স্যার শুরু করো। লেটস স্টার্ট স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, সমস্যা নেই। ওকে, আজকে হচ্ছে আমাদের এই সেকেন্ড টাইম ব্যাচের জন্য জাস্ট ফ্রি ক্লাস। তো প্রথম ক্লাসে আসলে কি করা উচিত সেটা সম্পর্কে একটু ধারণা দিয়েই তারপর আমরা মনে হয় শুরু করি। আর যেহেতু সেকেন্ড টাইম ব্যাচের জন্য যে আয়োজন, সেকেন্ড টাইম ব্যাচ মানে হচ্ছে কপাল পোড়া টাইপের ব্যাচ। সেকেন্ড টাইম ব্যাচ মানে হচ্ছে তাদের জীবনটাই মনে হয় ভুলে ভরা। তাদের কাছে মনে হতে পারে এই দুনিয়াটা অত্যন্ত নিষ্ঠুর, অত্যন্ত পাষাণ, যে এই দুনিয়াতে সামান্য একটা সিট চেয়েছিলাম আমি, কোথায়? যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে। তবে যদি সেটা স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় হতো তাহলে সোনায় সোহাগা হয়ে যেত। হয়তোবা সামান্য যে কোনো একটা ভুলের কারণে বা পরীক্ষার দিনের করা একটা ভুলের কারণে তোমার চান্সটা হয় নাই। এই জন্য তুমি মন খারাপ করে তুমি যদি ঘরের কোণে তোমার মুখটা লুকিয়ে রাখো তাহলে কিন্তু এই বড় পৃথিবীটা তোমার আর দেখা হবে না। সো এই বড় পৃথিবীতে একজন মানুষ হিসেবে তোমার যেটা প্রাপ্য, তোমার যেটা অধিকার, সেই অধিকারটা তোমাকে যদি ছিনিয়ে নিতে হয় তাহলে অবশ্যই তোমাকে দ্বিতীয়বার এই ভর্তি যুদ্ধে নামতেই হবে। আর এই ভর্তি যুদ্ধে তুমি যদি নামতেই চাও তাহলে ঘরের কোণে মুখ লুকিয়ে নয়, তোমাকে অবশ্যই বুক ফুলিয়ে সামনে আসতে হবে এবং তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স নিশ্চিত করতে হবে। আচ্ছা, যাদের জন্য আজকে আমাদের এই আয়োজন, এইচএসসি 2024 ব্যাচ, যারা এখন সেকেন্ড টাইম নামে অভিহিত, তাদের জীবনটা আসলে আমি যদি এক কথায় বলতে চাই, তাদের জীবনটা হচ্ছে এক কথায় কিসে ভর্তি, সেটা হচ্ছে ভুল দিয়ে ভর্তি। ভুল বানানটা কিভাবে লেখা উচিত? ভয়ের অস্বীকার ভূ, তারপরে হচ্ছে ল। অনেকেই আমরা শেখানোর চেষ্টা করি যে ভয়ের পরে আবার দীর্ঘকার হয় কিনা। সুফিয়ান সজীব স্যার এটা হয়তো খুব ভালোই পারেন, এই বাংলার যে বানান ভুলের যে বিষয়টা। তো এই ভুল দিয়েই যদি আমাদের জীবনটা শুরু হয়, আসলে ভুলটা কোথায় ছিল? সেকেন্ড টাইমের স্টুডেন্ট তুমি হয়েছো, সেকেন্ড টাইমে তোমার ভুলটা কোথায়? সেকেন্ড টাইমে তুমি কি লেখাপড়া করোনি? অবশ্যই তুমি লেখাপড়া করেছো। তোমার যেদিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ছিল, ভাই সেই দিন সকালবেলায় পরীক্ষার হলে ঢোকার আগে তুমি পৃষ্ঠার পর পৃষ্ঠা যে পড়াটা দিছো, এই পড়াটা যদি তুমি 3 মাস আগে পড়তা, ওই ভুলটা তুমি যদি না করতা, তাহলে তুমি আজকে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যেতা। তাহলে তোমার ভুলটা কোথায় ছিল? লেখাপড়া তুমি করো নাই? অবশ্যই তুমি লেখাপড়া করেছো, কিন্তু সঠিক সময়ে তুমি সেই লেখাপড়াটা হয়তো বা করোনি। ভাই তুমি কি পরিশ্রম করো নাই? অবশ্যই। তোমার মধ্যে পরিশ্রমী আর কেউ ছিল না, তোমার মধ্যে পরিশ্রমী ছেলে খুঁজেই পাওয়া যাবে না। ভাই লেখাপড়া বাদ দিয়ে বন্ধু বান্ধব নিয়ে আড্ডাবাজি করা, দৌড়াদৌড়ি করা, ফেসবুকিং করা, গেমিং করা, এটা অত্যন্ত পরিশ্রমের কাজ। লেখাপড়া করাটা একটা বিরক্তিকর কাজ। তো লেখাপড়া না করে এই সমস্ত আজে বাজে কাজে সময় নষ্ট করা, এই যে ভুলটা তুমি করেছো, এই ভুলটা সেকেন্ড টাইমে তোমাকে আর করা যাবে না। তবে এই সেকেন্ড টাইমের এই ভুলটাকে তোমাকে যদি উতরাইতে হয়, তাহলে তোমার যেটা দরকার হবে সেটা হচ্ছে একটা প্রপার গাইডলাইন। আর এই প্রপার গাইডলাইনটা তোমাকে ইনশাল্লাহ আই এডুকেশন এর অনলাইন প্ল্যাটফর্ম ইনশাল্লাহ এখন থেকে দেওয়া শুরু করবে এবং আমাদের যাত্রাটা অনেক লম্বা সময়ের একটা যাত্রা হতে যাচ্ছে। আমাদের এই যাত্রাটা শেষ হবে হয়তোবা আগামী 9 মাস, 10 মাস বা 1 বছর পরে, যখন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বলতে তোমার জন্য কিন্তু এখন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরজা কিন্তু আর খোলা নাই। বাংলাদেশের অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় তোমার করা ভুলের কারণে তোমার মুখের উপরে দরজাটা বন্ধ করে দিছে। সেকেন্ড টাইম তুমি আর সুযোগ পেতে যাচ্ছ না। সেকেন্ড টাইম সুযোগ পাওয়া যাবে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সো যে সেকেন্ড টাইম যেই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে যাতে তুমি তোমার আসনটা নিশ্চিত করতে পারো, এজন্যই ইনশাল্লাহ আমরা আজ থেকেই শুরু করি। এবং সেকেন্ড টাইমের যে কোনো ভর্তি পরীক্ষাতে তুমি দেখতে পাবা যে এখানে মূলত হিসাব বিজ্ঞানের যেই সাবজেক্টটা, হিসাব বিজ্ঞান সাবজেক্টে যথেষ্ট পরিমাণে নাম্বার দেওয়া থাকে। যেমন আমরা যদি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে যাই, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে তোমার সেকেন্ড টাইমে দেখা যায় যে এর নম্বরের পরিমাণ আমরা জানি যে মোটামুটি 35 নাম্বার দিয়ে হচ্ছে একটু এইটা দিলে টোটালটা ক্লিয়ার করে। ওকে, একটু ওয়েট করবা সবাই। আপনি কথা চালিয়ে যান। যাই হোক, একটু টেকনিক্যাল বিষয়গুলো একটু বুঝে নেওয়ারও দরকার আছে। ওকে ওকে, ঠিক আছে, লিখলে ঠিক আছে, ওকে ওকে। এটা লিখার পরে যখন কাটবেন এটা দিলে কাটে যাবে, চেঞ্জ দিবেন। ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। তো সেকেন্ড টাইমের যে অপটিমিস্টিক ব্যাচ, সেখানে আজকে আমরা যে ফ্রি ক্লাসে প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের সামনে একটা কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। এই কোশ্চেনটা তোমাদের সবারই পরিচিত হওয়ার কথা। কোশ্চেনটা এটা হচ্ছে এই বছরের গুচ্ছতে আসা প্রথম প্রশ্ন, সম্ভবত এইটা সেট বি, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেখানের এই কোশ্চেনগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। এবং আসলে প্রশ্নগুলো কোন কোন জায়গা থেকে আসে, কোন জায়গাটা ভালো মতো একটু পড়তে হয়, এবং কোন কোন টপিকগুলোর গুরুত্ব বেশি, এবং বেশি গুরুত্বপূর্ণ টপিকগুলোর কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসে থাকে, সেই বিষয়গুলো আমি তোমাদেরকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং ধারাবাহিকভাবে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের কোশ্চেনগুলো আমরা পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ টপিকগুলো সিলেক্ট করব। দেন সেই গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপরে তোমাদের সাথে ইনশাল্লাহ আমাদের ক্লাস ডিসকাশন থাকবে। তো আমরা শুরু করি। প্রথমে যে কোশ্চেনটা দেওয়া আছে যে কোন ব্যয়কে সিদ্ধান্ত গ্রহণে বিবেচনা করা হয় না, কোনটাকে বিবেচনা করা হবে না সেটাই আমাদেরকে খুঁজে বের করতে বলা আছে। কোন বিষয়টা বিবেচনা করা হয় না, কিসের ক্ষেত্রে? সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। কি বিষয়টা? কোন ব্যয়কে সিদ্ধান্ত গ্রহণ অর্থাৎ ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সেটাকে আমরা বিবেচনা করব না, সেটা খুঁজে বের করতে বলা আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের এই কমেন্ট বক্সে একটু উত্তর লিখে দেওয়ার চেষ্টা করো। আশা করি এই কোশ্চেনের অ্যান্সার বলাটা খুব একটা কঠিন কাজ না, কারণ হয়তোবা 1 থেকে 1.5 মাস আগে যখন গুচ্ছের পরীক্ষাটা হয়েছে কোশ্চেনের সলিউশনটা অলরেডি তোমাদের সবার কাছে আছে। হ্যাঁ, সবাই কমেন্টে উত্তর লিখছো। কোশ্চেনের অ্যান্সারটা কি? কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে সি, অপশন নাম্বার সি, নিমজ্জিত ব্যয়। আচ্ছা, নিমজ্জিত ব্যয় মানেটা কি? এইটা আসলে একটু আমরা বোঝার চেষ্টা করি। নিমজ্জিত ব্যয় এর অন্য নাম আমরা বলতে পারি হচ্ছে ডুবন্ত ব্যয়। নিমজ্জিত ব্যয়ের অন্য নাম বলা যেতে পারে হচ্ছে ডুবন্ত ব্যয়, অর্থাৎ যেটা ডুবে গেছে। জাহাজ যেমন ডুবে যায় না, এরকম ডুবে যাওয়ার যে বিষয়টা, নিমজ্জিত ব্যয় বা ডুবন্ত ব্যয়কে আমরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচনা করি না। তো নিমজ্জিত ব্যয়ের সংজ্ঞাটা আসলে কি? নিমজ্জিত ব্যয় মানে হচ্ছে যে ব্যয় অতীতে সংগঠিত হয়েছে এবং বর্তমান বা ভবিষ্যতের যে কোনো সিদ্ধান্ত দ্বারা সেই ব্যয়টাকে আর কোনোভাবে পরিবর্তন করা সম্ভব না, সেটাকে বলা হবে হচ্ছে নিমজ্জিত ব্যয় বা ডুবন্ত ব্যয়, বা যেটার ইংরেজি নাম যদি আমরা বলি, ইংরেজিতে বলা হয় হচ্ছে এটাকে সাঙ্ক কস্ট বা নিমজ্জিত ব্যয় বা ডুবন্ত ব্যয়। এটা সিদ্ধান্ত গ্রহণে বিবেচনা করা হয় না। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে যদি আমরা বোঝার চেষ্টা করি যে ডুবন্ত ব্যয় বিষয়টা আসলে কি, মহসিন স্যার একটু বলেন তো, লেটেস্ট মার্কেটে আইফোনের ভার্সন কত চলে এখন? ওকে, আইফোনের নতুন ভার্সন মার্কেট এখন চলতেছে হচ্ছে 16 Pro Max। তো আইফোনের এই 16 Pro Max এটার মার্কেট প্রাইস আর কেমন হইতে পারে? 1,70,000 টাকা। স্যার দামটা জানে, তার পিছনে কারণটা হচ্ছে স্যার অল্প কিছুদিন আগে গত বছরের সেপ্টেম্বরে যখন ফোনটা মার্কেটে লঞ্চ হয়েছে, তো ওই আমাদের মহসিন স্যার তার ডান পাশের যে কিডনিটা ওইটা বিক্রি করে উনি একটা আইফোন 16 Pro Max এইটা অলরেডি উনি পারচেস করছে।
তো এই ভদ্রলোক এই 1,70,000 টাকা দামের যে মোবাইলটা কিনছে, একটা কিডনি বেচে, সিদ্ধান্তটা ঠিক ছিল না ভুল ছিল সেটা বিবেচনার দাবি রাখে। যাই হোক, তো একটা 16 Pro ম্যাক্সের দাম হচ্ছে মার্কেট প্রাইস কত, 1,70,000 টাকা। তো আমরা জানি মোটামুটি যে প্রত্যেক বছরে সেপ্টেম্বর মাসের দিকে অ্যাপেল কোম্পানি তার নতুন নতুন ভার্সন মার্কেটে নিয়ে আসে। তো আশা করতেছি এই বছরের সেপ্টেম্বর মাসে 2025-এর সেপ্টেম্বরে আইফোন 16-এর পরবর্তী ভার্সন কত আসতে যাচ্ছে, আইফোন 17 আসতে যাচ্ছে। তো আমাদের মহসিন স্যার আশা করি এই আইফোন 17টা যখন আসবে তখন উনি সেটা কেনার একটা চিন্তা ভাবনা হয়তোবা করলেও করতে পারেন। আসলে আমরা একটু ধারণা করার চেষ্টা করি যে আইফোন 17-এর দাম কত হইতে পারে। ডেফিনেটলি 16-এর তুলনায় একটু বেশি হওয়া উচিত। আচ্ছা, একটু বেশি আমরা বানিয়ে দেই। সে ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম, অনুমান করতেছি যে আইফোন 17 যখন মার্কেটে আসবে তার দাম কত হইতে পারে, 1,90,000 টাকা দাম হইতে পারে। তো আমাদের মহসিন স্যার অলরেডি তার একটা কিডনি বিক্রি করে আইফোন 16 তো কিনেই ফেলছে। কয় টাকা দিয়ে? 1,70,000 টাকা দিয়ে। তো যখন আইফোন 17 প্রো মার্কেটে আসবে তখন ওইটা কিনতে হইলে ভদ্রলোকের কত টাকা লাগবে? 1,90,000। তো 1,90,000 টাকা আসবে কোন জায়গা থেকে? কিডনি একটা বিক্রি করছে ভাই, দ্বিতীয় কিডনি বিক্রির সিদ্ধান্তটা মনে হয় ঠিক হবে না। আপনারা প্লিজ সবাই একটু মহসিন স্যারকে রিকোয়েস্ট করবেন, স্যার কিডনি একটা বেচছেন ঠিক আছে, দ্বিতীয়টা স্যার এইটা বিক্রি করাটা স্যার ঠিক হবে না। তো এইটা যদি আপনি না বিক্রি করেন তাহলে আইফোন 17 আপনি কিভাবে কিনবেন, আর এর সাথে নিমজ্জিত ব্যয়ের সম্পর্কটা কোথায় আসেন একটু বুঝার চেষ্টা করি। আচ্ছা, আইফোন 16টা যখন কিনছিলাম আমরা, আমাদের পারচেজ প্রাইস কত ছিল? 1,70,000 টাকা। তো নতুন ভার্সন যখন আসবে তখন আমরা যেটা করতে পারি, এই যেই পুরাতন মডেলটা আইফোন 16 এটাকে আসেন আমরা মার্কেটে যাই বেচা দিই। আইফোনের সেকেন্ড টাইম মার্কেটে বেশ ভালোই দাম পাওয়া যায়। আচ্ছা, একটা আইফোন 16 প্রো যদি আমরা বিক্রি করি, যেটা 1,70,000 টাকা দিয়ে আপনি কিনছেন, সেটা যদি আপনি বিক্রি করেন মোটামুটি আপনি 1.5 লক্ষ টাকার মতো আশা করি পেয়েই যাবেন। তাইলে যেটা 1,70,000 টাকা দিয়ে কিনছিলাম সেটা যখন বিক্রয় করব কত টাকা পাচ্ছি? 1,50,000 টাকা পাচ্ছি। স্যার মাঝখান থেকে নাই কত টাকা, কত টাকা আমার হাতের মধ্যে থেকে চলে গেল, কত টাকা চলে গেছে এখান থেকে? লস হচ্ছে কত টাকা? লস হচ্ছে এখানে 20,000 টাকা। এই যে 20,000 টাকা যে লস হলো, এটা কি আর কোনোভাবে রিকভার করা সম্ভব? 1,70,000 টাকায় কিনছিলাম, সেকেন্ড টাইম আমি যখন বিক্রি করতে গেলাম, সেকেন্ড টাইম বিক্রি করতে গিয়ে বিক্রি করলাম কত? 1.5 লক্ষ টাকায়। তাহলে মাঝখানে লস হলো কত টাকা? 20,000 টাকা। এই যে 20,000 টাকা আমার অলরেডি পানিতে ডুবে গেছে, এই 20,000 টাকাই হচ্ছে আমার কোন ব্যয়? এই 20,000 টাকাই হচ্ছে আমার সাঙ্ক কস্ট, ডুবন্ত ব্যয় বা নিমজ্জিত ব্যয়। এটা আর আমার পক্ষে আর পূরণ করা সম্ভব না। এই যে আমার অপূরণীয় ক্ষতি, এই যে অপূরণীয় ক্ষতি, এটাই হচ্ছে আমার সিদ্ধান্ত গ্রহণে বিবেচনা করার সুযোগ নাই, কারণ এই ব্যয়টা আমরা অলরেডি অতীতে করে ফেলছি এবং এইটাকে আর রিকভার করার সুযোগ নাই। সো যেহেতু আর রিকভার করার সুযোগ নাই, সো এইটা ডিসিশন মেকিংয়ে আর আমার কোনো ইম্প্যাক্ট ফেলবে না। আচ্ছা, এক্ষেত্রে আমরা আসলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এই আইফোন 16টা বিক্রি করে পাইছিলাম কত টাকা? 1,50,000 টাকা। লস তো অলরেডি 20,000 টাকা পানিতে ডুবেই গেছে, যেটা নিমজ্জিত ব্যয়। তো আইফোন 17 প্রো এইটা তো মহসিন স্যারকে কিনে দেওয়াই লাগবে। আসেন তাকে এইটা কিনে দেওয়ার একটা বুদ্ধি তাকে দেই। তো 16টা বেচা দেন, দিয়ে আপনি কয় টাকা পাবেন? 1,50,000 টাকা। আর এই আইফোন 17 কিনতে লাগবে কত? 1,90,000। গ্যাপ কয় টাকার? কত টাকার গ্যাপ? 1,50,000, 1,90,000, মাঝখানে গ্যাপ কত টাকার? হ্যাঁ, গ্যাপ কত টাকার? 40,000 টাকা। সো পকেট থেকে 40,000 টাকা নতুন যদি আপনি অ্যাড করে দেন, তাইলে আপনাদের মহসিন স্যার ইনশাল্লাহ আইফোন 17 প্রো কিনে ফেলতে পারবেন। তাহলে এই যে নতুন 40,000 টাকা, এই 40,000 টাকা ভদ্রলোক কই থেকে জোগাড় করবেন? মোটামুটি আমি যতটুকু জানি সিদ্ধান্ত নিছে চোখ মনে হয় একটা বিক্রি করে দিতে পারে। তারপরে মহসিন স্যার উনি মরণোত্তর চক্ষুদান করবেন 40,000 টাকার জন্য। কে কে কিনতে আগ্রহী, কে কে নিবেন মহসিন স্যারের চোখ,
তারা একটু কমেন্টসে জানান। আর আপনাদের কোন কোন বন্ধু বান্ধব যারা হচ্ছে এই আইফোনের কেনার চিন্তা ভাবনা করে কিডনি অলরেডি বিক্রি করে দিছে, তাদেরকে একটু মেনশন দেন, তাদেরকে ক্লাসে মেনশন দেন যে ভাই এই দুশ্চিন্তা করা বাদ দাও, আসো ক্লাস করি, এই সমস্ত ফালতু চিন্তা ভাবনা করে বাদ দিয়ে আসো আমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য, এই কিডনি বেচাবেচি বাদ দিয়ে আসো আমরা ক্লাস করি, আসো আমরা এই নিমজ্জিত ব্যয় কি, ডুবন্ত ব্যয় কি, এগুলা বোঝার চেষ্টা করি। এবং এই যে বিষয়গুলো এগুলো যদি ভালো মতো বুঝতে পারি তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ে চান্সটা আশা করি নিশ্চিত হয়ে যাবে। সো এই আইফোন 16, 17 এই যে গল্পটা ফাদলাম, এটা পুরাটাই একটা বোকার জিনিস ছিল ভাই। মহসিন স্যারের কিডনিও ঠিক আছে, চোখও বেচারা বিক্রি করবে না, টেনশন করার দরকার নাই। তাহলে আমাদের মূল বক্তব্য যেটা ছিল যে সিদ্ধান্ত গ্রহণে বিবেচিত হবে না কোনটা, নিমজ্জিত ব্যয় বা ডুবন্ত ব্যয়। নিমজ্জিত ব্যয় বা ডুবন্ত ব্যয় এটা কি, এটা আর রিকভার করা সম্ভব না, এটা অলরেডি গন। তো যেটা ডুবে গেছে বা নিমজ্জিত হয়ে গেছে এটা রিকভার করা যাবে না। যেহেতু রিকভার করা যাবে না, এটা ডিসিশন মেকিংয়ে কোনোভাবেই আর ইম্প্যাক্ট ফেলে না। ইম্প্যাক্ট ফেলে যে বিষয়গুলো, যে সুযোগ ব্যয় বা অপরচুনিটি ব্যয়, এটা আমাদের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলে। আমরা জানি যে বিকল্প যদি একাধিক বিকল্প থাকে, আপনি একটা অপশন চয়েস করলে অন্য অপশনটা বাতিল হয়ে যাবে। সো আপনি কোনটা নিবেন কোনটা নিবেন না, যদি আপনি একটা নেন অন্যটা বাতিল হয়ে যাবে, এটাকে বলা হয় সুযোগ ব্যয়। তো ডিসিশন মেকিং অবশ্যই ইম্প্যাক্ট ফেলে। তারপরে হচ্ছে প্রত্যক্ষ ব্যয়, পরোক্ষ ব্যয়। পণ্যদ্রব্য উৎপাদনের ক্ষেত্রে প্রত্যক্ষ ব্যয় এবং পরোক্ষ ব্যয় সরাসরিভাবে প্রভাবিত করে। আপনি যদি বেশি পরিমাণে পণ্যদ্রব্য উৎপাদন করেন তাহলে আপনাকে হচ্ছে প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ, পরোক্ষ ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। উৎপাদনের পরিমাণ যদি আপনি হ্রাস করে দেন তাহলে প্রত্যক্ষ ব্যয়, পরোক্ষ ব্যয় আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে। সো এই সুযোগ ব্যয়, প্রত্যক্ষ ব্যয়, পরোক্ষ ব্যয় এগুলো ডিসিশন মেকিং ইম্প্যাক্ট ফেলে। আর যে বিষয়টা ইম্প্যাক্ট ফেলে না সেটা কোনটা, নিমজ্জিত ব্যয় বা ডুবন্ত ব্যয়। আচ্ছা, এবার আসেন আমরা এই কোশ্চেনটা শেষ করি, সেকেন্ড কোশ্চেনে চলে যাই। সেকেন্ড কোশ্চেনে আমরা দেখব হচ্ছে পরবর্তী যে কোশ্চেন, পরবর্তী কোশ্চেনে আমরা দেখার চেষ্টা করব হচ্ছে অনুপার্জিত আয় এটাকে কি নির্দেশ করে। অনুপার্জিত আয় নির্দেশ করবে কাকে? অনুপার্জিত আয় এই টার্মটা আমাদের কমার্সের শিক্ষার্থীদের কাছে যথেষ্ট পরিমাণে পরিচিত। এটা প্রায়ই ভর্তি পরীক্ষায় আসে। ইভেন অনুপার্জিত আয় এটা সমন্বয় দাখিলার একটা টপিক। এই টপিক থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে। অনুপার্জিত আয় এটা দ্বারা কাকে ইন্ডিকেট করে বা কাকে নির্দেশ করে? একটু কমেন্ট বক্সে উত্তর লেখার চেষ্টা করেন। ওকে, কমেন্ট বক্সে উত্তর অবশ্যই কোনটা হওয়া উচিত? উত্তর হওয়া উচিত হচ্ছে অনুপার্জিত আয় কাকে নির্দেশ করে? অনুপার্জিত আয় নির্দেশ করে হচ্ছে দায়ের বৃদ্ধি। অনুপার্জিত আয়, আচ্ছা অনুপার্জিত আয় মানে কি? যেটা এখনো উপার্জিত হয় নাই, যে আয়টা আমার না, যে আয়টা এখনো আমার অর্জিত হয় নাই। তো যে আয় আমার না সে আমার জন্য কি হিসেবে বিবেচিত হবে? সে অবশ্যই আমার জন্য দায় হিসেবে বিবেচিত হবে। অনুপার্জিত আয় যে আয়ের টাকা আপনি পেয়েছেন, রিসিভ করছেন, কিন্তু এই আয়টা আপনার এখনো অর্জিত হয় নাই। সো অর্জিত হওয়ার আগ পর্যন্ত অনুপার্জিত আয় কাকে নির্দেশ করবে? অনুপার্জিত আয় দায়কে নির্দেশ করবে। অনুপার্জিত আয়ের দ্বারা দায়ের পরিমাণ হচ্ছে বৃদ্ধি পাবে। ওকে, আমরা যদি পরবর্তী প্রশ্নে যাওয়ার চেষ্টা করি। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা দেখি। ওকে, কোশ্চেন নাম্বার 3 নাম্বার কোশ্চেনে আমরা দেখব হচ্ছে নিচের কোনটি মিশ্র ব্যয়? মিশ্র ব্যয় কোনটা দ্বারা বুঝাবে? মিশ্র ব্যয় নিচের কোনটা মিশ্র ব্যয়? ওকে 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 নিচের কোনটি মিশ্র ব্যয় বের করতে বলা হচ্ছে। একটু অপশনগুলো দেখেন, অপশনগুলো দেখে যার যার কমেন্টে আপনারা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেন। এগুলা সহজ প্রশ্ন। মিশ্র ব্যয় এটা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের টপিক। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান থেকে এবছর গুচ্ছভুক্ত যে ভর্তি পরীক্ষাটা হলো, এখানে অলমোস্ট 4টা কোশ্চেন আসছে। গুচ্ছর 35টা কোশ্চেনের মধ্যে উৎপাদন ব্যয় টপিক থেকেই প্রশ্ন আসছে 4টা, যার মধ্যে আমরা 1 নাম্বার কোশ্চেন যেটা করে আসলাম, যেটা ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ টপিকের কোশ্চেন। 2 নাম্বারটা অনুপার্জিত আয় ছিল সমন্বয় দাখিলার। মিশ্র ব্যয় এটা হচ্ছে উৎপাদন ব্যয় টপিকের প্রশ্ন। এগুলা জাস্ট থিওরিটিক্যাল কোশ্চেন। থিওরিটিক্যাল কোশ্চেনগুলো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করি, থিওরিটিক্যাল কোশ্চেনগুলোতে আমরা ভুল করি কোন জায়গাটা আমরা জানি কি? থিওরিটিক্যাল বিষয়টা হচ্ছে ইন্টারমিডিয়েটে 70 নাম্বারের অঙ্ক আর 30 নাম্বারের হচ্ছে এমসিকিউ। আর এমসিকিউর 30 নাম্বারের মধ্যে প্রায় 10 থেকে 12টা থাকে হচ্ছে অঙ্ক। তার মানে হচ্ছে ইন্টারমিডিয়েটে আপনি সর্বোচ্চ 15 থেকে 18 নাম্বারের হচ্ছে থিওরি পড়েন। সো এই থিওরির জায়গাটা যথেষ্ট পরিমাণে ল্যাপস থাকেই বলে আপনার হচ্ছে এই থিওরির জায়গাতে আপনি ভুল করে ফেলেন।
যদি আপনার অঙ্কের বেসিকটা ক্লিয়ার থাকে, অঙ্কের ফর্মুলাটা আপনার ক্লিয়ার থাকে, তাহলে আপনার জন্য এটা কঠিন কিছু হওয়ার কথা না। ওকে, কমেন্ট বক্সে ঝড় উঠতেছে, উত্তর কি? উত্তর হচ্ছে কি কোনটা? মিশ্র ব্যয়। মিশ্র ব্যয় হচ্ছে বৈদ্যুতিক খরচ। মিশ্র ব্যয় বিষয়টা কি? মিশ্র ব্যয় হচ্ছে যেটার মধ্যে স্থির বা স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় দুটারই সংমিশ্রণ যেখানে থাকবে সেটাকে বলা হবে হচ্ছে মিশ্র ব্যয়। এটাকে আধা পরিবর্তনশীল ব্যয় বা আধা স্থায়ী ব্যয় নামে অভিহিত করা হয়। যে অ্যান্সার যেটা বললাম বৈদ্যুতিক খরচ, বৈদ্যুতিক খরচের বিষয়টা হচ্ছে এই, যেমন আপনার বাসায় তো ডেফিনেটলি কারেন্ট খরচ আছে, বিদ্যুৎ তো আছে আমাদের। এই বিদ্যুতের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আপনি মাসে ব্যবহার করেন অথবা না করেন, একটা সার্টেন অ্যামাউন্ট মিটার রেন্ট, মিটার চার্জ, তারপরে যাদের বাসায় হচ্ছে ডিজিটাল প্রযুক্তি কার্ডের মাধ্যমে যাদেরকে হচ্ছে বিদ্যুৎ ব্যবহার করতে হয় তাদেরকে মিটার চার্জ, ডিমান্ড চার্জ, এরকম প্রত্যেক মাসে মিনিমাম 100 থেকে 120 টাকা আপনাকে দিতেই হবে। অর্থাৎ একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত ফিক্সড, আপনি ইউজ করেন আর না করেন প্রথম অংশটা হচ্ছে ফিক্সড, তারপরে আপনার ব্যবহারের উপর নির্ভর করে বিদ্যুৎ খরচের পরিমাণটা নির্ধারিত হবে। অর্থাৎ মিশ্র ব্যয় মানে হচ্ছে শুরু থেকে একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত হচ্ছে আপনার জন্য বিষয়টা হচ্ছে ফিক্সড, আর এই ফিক্সড অংশের পর থেকে আপনার উৎপাদনের উপরে নির্ভর করে বাকি অংশটুকু নির্ধারিত হবে। অর্থাৎ ফিক্সড কস্টের পরবর্তী বাকি অংশ যেটা থাকবে সেটাকে বলা হবে হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, অর্থাৎ পরিবর্তনশীল ব্যয়। তাহলে স্থির বা স্থায়ী ব্যয় এবং হচ্ছে পরিবর্তনশীল ব্যয় দুইটার সংমিশ্রণ যেখানে থাকবে সেটাকেই বলা হবে হচ্ছে মিশ্র ব্যয়। তাহলে কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে বৈদ্যুতিক খরচ, কারণ বৈদ্যুতিক খরচের ক্ষেত্রে শুরুর দিকের মিটার চার্জ, ডিমান্ড চার্জ এই বিষয়গুলো হচ্ছে ফিক্সড, আর তারপরে আপনার ব্যবহৃত ইউনিটের উপর নির্ভর করে আপনার হচ্ছে বৈদ্যুতিক খরচের পরিমাণ টোটাল নির্ধারিত হয়। অর্থাৎ এখানে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় দুটার সংমিশ্রণ থাকে। বাকি অপশনগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যেমন কারখানার ভাড়া, কারখানার প্রত্যেক মাসের ভাড়া তো ফিক্সড, আপনি চাইলেও এটাকে চেঞ্জ করতে পারবেন না, তো এটা স্থির বা স্থায়ী ব্যয়। তারপরে হচ্ছে আপনার যন্ত্রপাতির অবচয়, তারপর হচ্ছে শ্রমিকের মজুরি, এই বিষয়গুলো হচ্ছে আপনার ফিক্সড, এটা তো আপনি চাইলেও পরিবর্তন করতে পারবেন না। সো এই বিষয়গুলো বাদ দিয়ে আমরা বৈদ্যুতিক খরচটাকে কি বলবো? বৈদ্যুতিক খরচটা হচ্ছে আমাদের মিশ্র ব্যয়, অর্থাৎ আধা পরিবর্তনশীল ব্যয় বা আধা স্থায়ী ব্যয়। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যদি যাই, আশা করতেছি আপনাদের কাছে এই প্রশ্নগুলো খুব একটা কঠিন মনে হওয়ার কথা না, কারণ যেহেতু এই প্রশ্নগুলোর উত্তর অলরেডি আপনারা দিয়ে আসছেন। ওকে 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 পরবর্তী প্রশ্ন আমরা যদি দেখি, পরবর্তী প্রশ্নটা অগ্রিম বেতন প্রদান করা হয়েছে কত টাকা? অগ্রিম বেতন প্রদান করা হলো 2000 টাকা। এই লেনদেনটা দ্বারা হিসাব সমীকরণে বা অ্যাকাউন্টিং ইকুয়েশনের কোন কোন উপাদানের উপর এর প্রভাব পড়বে এটা বের করতে বলা আছে। লেনদেনটা কি বলে দেওয়া আছে এখানে? লেনদেনটা হচ্ছে আপনি অগ্রিম বেতন প্রদান করলেন, অগ্রিম বেতন প্রদান করছেন, অগ্রিম বেতন প্রদান করা হয়েছে, যার ফলে হিসাব সমীকরণে কি ইম্প্যাক্ট পড়বে সেই বিষয়টা খুঁজে বের করতে বলা আছে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা যারা এখানে উপস্থিত আছেন তারা একটু কমেন্ট বক্সে উত্তরটা লেখার চেষ্টা করেন, অ্যাকাউন্টিং ইকুয়েশন এর ইম্প্যাক্টটা কি হবে। ওকে, কমেন্ট বক্সে একটু উত্তর লেখেন। অগ্রিম বেতনের ফলে হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে? ওকে, অগ্রিম বেতনের ফলে হিসাব সমীকরণের কেউ একজন লিখছেন ভাইয়া পিডিএফ দিবেন। ভাই পিডিএফ দিয়ে কি করবেন? পিডিএফ এর মধ্যে কি আর আমার মুখের কথাগুলো থাকবে? হ্যাঁ, পিডিএফ আপনাদেরকে আমরা অবশ্যই দিয়ে দিব, এবং পিডিএফ এর মধ্যে আমরা যে কোশ্চেনের ব্যাখ্যাগুলো দিচ্ছি আপনাদের, সেই ব্যাখ্যাগুলো ইনশাল্লাহ দেওয়া থাকবে। ওকে, অগ্রিম বেতনের ফলে উত্তর আমরা পেয়ে যাচ্ছি। উত্তর আপনারা দিচ্ছেন সম্পদ বৃদ্ধি আর হচ্ছে সম্পদ হ্রাস। অ্যাসেট বৃদ্ধি পাবে আর হচ্ছে অ্যাসেটের পরিমাণ হ্রাস পাবে। আচ্ছা, এটা সমাধানটা কিভাবে করা? জাস্ট শর্টকাটে আপনাদেরকে বলি, আপনারা পারেন সবাই। অগ্রিম বেতনের জার্নাল কি? অগ্রিম বেতনের ফলে অগ্রিম বেতন হিসাব ডেবিট আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। অগ্রিম বেতন হচ্ছে সম্পত্তি, চলতি সম্পত্তি, নগদান হিসাব এটাও সম্পত্তি, চলতি সম্পত্তি। তো অগ্রিম বেতন প্রদান করা হলে অগ্রিম বেতন নামক চলতি সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পায়,
অপরদিকে নগদান নামক অপর একটা চলতি সম্পত্তির পরিমাণ হ্রাস পায়, অ্যাসেটের পরিমাণ বৃদ্ধি পায়, অ্যাসেটের পরিমাণ হ্রাস পায়। তো সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। ওকে, আমরা যদি পরবর্তী প্রশ্নে যাওয়ার চেষ্টা করি, নেক্সট প্রশ্ন। ওকে, পরবর্তী প্রশ্ন দেখি আমরা। নিচের কোনটা পণ্য ক্রয় বিক্রয়ের প্রমাণ দলিল? পণ্যদ্রব্য যখন আপনি ক্রয় করেন বা বিক্রয় করেন, এর ফলে হচ্ছে আপনার যেই প্রামাণ্য দলিল সেটা কোনটা সেটা বের করতে বলে দেওয়া আছে। প্রমাণ দলিল, সোর্স ডকুমেন্ট যেটাকে বলা হয়, যে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনি যখন দোকানে গিয়ে কোনো একটা পণ্যদ্রব্য আপনি পারচেস করেন, তখন সেটার জন্য যে ডকুমেন্টটা দেয় সেই ডকুমেন্টটার নাম কি সেটা বের করতে বলা আছে। ওকে, একটু কমেন্ট বক্সে লেখার চেষ্টা করেন যে সঠিক উত্তর কি হওয়া উচিত। পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের প্রমাণ দলিল, পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য যে ডকুমেন্ট ব্যবহার করা হয়, পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে ডকুমেন্ট ব্যবহার করা হয় সেটাকে বলা হয় হচ্ছে চালান। চালান শব্দটার ইংরেজি নাম আমরা জানি সকলেই, চালান শব্দটার ইংরেজি নাম হচ্ছে ইনভয়েস। ইনভয়েস বা চালান, যিনি ক্রেতা তার জন্য হচ্ছে ক্রয় চালান, আর যিনি বিক্রেতা তার জন্য হচ্ছে বিক্রয় চালান। ক্রেতার জন্য হচ্ছে ক্রয় চালান, বিক্রয়ের জন্য বিক্রয় চালান। আরেকটা বিষয় প্রশ্ন হতে পারে, স্যার ওরা কি ক্যাশ মেমো বলতে চাচ্ছেন? ক্যাশ মেমোটা পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের প্রমাণ দলিল, কিন্তু সেটা অবশ্যই নগদে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বোঝানো হবে। এখানে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের প্রমাণ দলিল, সঠিক উত্তর হবে হচ্ছে চালান। ধারে বা বাকিতে যখন পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করা হয় তখন যেটা ব্যবহার করা হয় তখন সেটা হচ্ছে চালান। আর ক্যাশ মেমো ব্যবহার করা হয় হচ্ছে নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য বিক্রয় সেটার জন্য। আর ডেবিট নোট আমরা জানি সকলেই, ডেবিট নোট ব্যবহার করা হয় ক্রয় ফেরতের জন্য, আর বিক্রয় ফেরতের জন্য ব্যবহার করা হয় হচ্ছে ক্রেডিট নোট। আর ডেবিট ভাউচার হচ্ছে যে কোনো ব্যয় বা খরচের জন্য, অপরদিকে ক্রেডিট ভাউচার ব্যবহার করা হয় হচ্ছে যে কোনো প্রকার আয়ের জন্য। এই টার্মসগুলোর সাথে আপনারা পরিচিত, এবং আমরা যখন ক্লাসে আপনাদেরকে পড়াবো তখন সেই বিষয়গুলো ধীরে ধীরে নোট করে দেওয়া হবে। আজকে জাস্ট হচ্ছে কোশ্চেন নিয়ে আলোচনা, আমরা একটু জাস্ট দেখার চেষ্টা করতেছি যে আসলে প্রশ্নগুলো কী রকমের হয় এবং অ্যান্সারটা কত সহজেই বের করা সম্ভব। যদি আপনার বেসিকটুকু জানা থাকে তাহলে আপনার পক্ষে ইজিলি অ্যান্সার করা সম্ভব। কেউ একজন লিখছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস দেন অ্যাকাউন্টিং। স্যার আপনার সামনে যেই প্রশ্নগুলো রাখা হচ্ছে এগুলাই আপনি ধরে নেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। অ্যাকাউন্টিংয়ের সবচাইতে মজার বিষয় কোনটা জানেন? অ্যাকাউন্টিংয়ের সবচাইতে মজার বিষয় হচ্ছে এই যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে কোনো বিশ্ববিদ্যালয়ে যান আপনি, অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে প্রশ্ন কমন পাওয়াটা খুব ইজি। শুধু আপনি বিগত বছরের প্রশ্ন পড়েন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন পড়েন, অ্যাকাউন্টিং সাবজেক্ট, অন্য সাবজেক্টের কথা বলতে পারছি না, অ্যাকাউন্টিং সাবজেক্টের ক্ষেত্রে আপনি বিগত বছরের কোশ্চেন পড়েন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কমন পাবেন। রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, রাজশাহীর বিগত 10 বছরের প্রশ্ন পড়েন, কমন পড়বে রাজশাহীতে। আপনি যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে, সেম কথা। আপনি গুচ্ছতে পরীক্ষা দিতে আসেন, এখানেও আপনি বিগত বছরের প্রশ্ন পড়লেই কমন পেয়ে যাবেন। ইভেন গত বছরের গুচ্ছতে যে 35টা কোশ্চেন ছিল তার মধ্যে অলমোস্ট প্রায় 25 থেকে 26টা কোশ্চেনই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি পরীক্ষায় অ্যাকাউন্টিংয়ে আসা বিগত বছরের কোশ্চেন। সো বিগত বছরের কোশ্চেন যদি আমরা প্র্যাকটিস করি তাহলে যেখানেই আমি ভর্তি পরীক্ষা দিতে যাই কমন পড়বে। সো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়ে টেনশন করতেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটাই হয়তো চলে আসতে পারে। সো মনোযোগ দিয়ে ক্লাস করেন, এটাই আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়, এটাই আপনার সব কিছু, ধরে নিয়ে আপনি ক্লাস করেন। আমাদের আই এডুকেশনের পেজ থেকে যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে এই সবগুলোই হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আপনার চান্স পাওয়াকে শানিত করে। শুধু আমি ক্লাসের আগে যে নামটা দিলাম সেই নামটা ইম্পর্টেন্ট না, আমরা যে টপিকগুলো পড়াচ্ছি সেই টপিকগুলো আপনার যে কোনো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আসতে পারে। সো এটাকেই আপনার যার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্লাস দরকার সেখানে সেকেন্ড টাইম মুছে দিয়ে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় ধরে আপনি ক্লাস করা শুরু করেন। সো ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, কি বলতেছি সেগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, তাহলে আশা করি আপনার পরীক্ষাতে কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমাদের পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য দলিল কোনটা? পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য দলিল হচ্ছে চালান। ওকে, এবার পরবর্তী প্রশ্নে যদি আমরা যাওয়ার চেষ্টা করি, ওকে, এর অপশন অ্যান্সার ছিল হচ্ছে অপশন নাম্বার সি।
ওকে, নেক্সট কোশ্চেন, কোন দাখিলাটি নগদান বইতে লেখা হবে না? কোন দাখিলাটি নগদান বইতে লেখা হবে না? কোন দাখিলা নগদান বইতে লেখা হবে না? কোন দাখিলা নগদান বইতে লেখা হবে না? নগদান বইতে আমরা জানি নগদ প্রাপ্তি, নগদ প্রদান অবশ্যই লিপিবদ্ধ হবে। আর আমরা যখন দেনাদার এবং দেনাদারের কাছ থেকে যখন নগদ টাকা আদায় করি তখন আমরা যে বাট্টা দিই সেটা হচ্ছে প্রদত্ত বাট্টা, আর আমরা পাওনাদারকে পাওনা পরিশোধের সময় যে ছাড় পাই সেটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। প্রদত্ত বাট্টা প্রাপ্ত বাট্টা মিলে হচ্ছে নগদ বাট্টা, ক্যাশ ডিসকাউন্ট। তো নগদ বাট্টা, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, এই তিনটা নগদান বইতে লেখা হয়। লেখা হয় না কোনটা? লেখা হয় না হচ্ছে কারবারি বাট্টা। কারবারি বাট্টা নগদান বইতে লেখা হবে না। খুব সহজ প্রশ্ন এটা, যদি একটা ক্লাস 9-এর বাচ্চাকেও জিজ্ঞাসা করা হয় যে অ্যাকাউন্টিং মাত্র শিখতেছে, সেও আশা করি অ্যান্সার করতে পারবে। সো এই টাইপের খুব সহজ প্রশ্নগুলোই ভর্তি পরীক্ষায় আসে, আর আপনি খুব সহজে ভর্তি পরীক্ষার হলে যে ভুল করে দিয়ে আসেন। স্যার ভুল করা যাবে না, ভুল যা করার অলরেডি আপনি করে ফেলছেন। যারা সেকেন্ড টাইমার, যারা ভুল করার অলরেডি করে ফেলছেন, সেকেন্ড টাইমারদের মধ্যে অনেক পণ্ডিত ব্যক্তিবর্গ আছেন, তাদের কাছে মনে হয় যে এত সহজ প্রশ্ন আমি পড়বো, এত সহজ প্রশ্ন কি আমার পরীক্ষাতে আসবে? স্যার এইটাই গুচ্ছর প্রশ্ন, গত বছর পরীক্ষায় আসছে। সো আপনি যখন ভর্তি পরীক্ষা দিবেন সামনের বছর, ইনশাল্লাহ আপনার জন্য ওই রকম প্রশ্নই আসবে। সো এগুলা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নাই। ওকে, আসেন আমরা পরবর্তী প্রশ্নে যাওয়ার চেষ্টা করি। পরবর্তী প্রশ্ন, এই ধরনের প্রশ্ন দেখলে পরীক্ষার হলে খুব ভালোই লাগে। এতক্ষণ যা পড়াইছি 6টা প্রশ্ন থিওরি, অঙ্ক দেখলে আমাদের কাছে ভালো লাগে। ওকে, 7 নাম্বার প্রশ্ন, এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় টপিকের প্রশ্ন। খুব মজার একটা টপিক, খুবই সহজ একটা টপিক। ইভেন যে কোশ্চেনটা আপনাদের সামনে গত বছরের গুচ্ছে আসা প্রশ্ন, যে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে হচ্ছে কত টাকা? 16,800 টাকা। আর হচ্ছে দেওয়া আছে হচ্ছে কিসের পরিমাণ? ক্রয় মূল্যের উপর মুনাফার হার। ক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া আছে 12%। ক্রয় মূল্যের উপর মুনাফার হার অর্থাৎ ক্রয় হার দেওয়া আছে, আর হচ্ছে আপনার বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে হচ্ছে 16,800। বের করতে বলা আছে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা। বিক্রয়ের পরিমাণ দেওয়া, ক্রয় হারের পরিমাণ দেওয়া, কস্ট অফ গুডস সোল্ড সিজিএস, বিক্রিত পণ্যের ব্যয় কত, এটা বের করতে বলা আছে। স্যার এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা বিগত বছরের প্রশ্ন। যারা আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ছেন, সে আশা করি এই প্রশ্নের উত্তর করতে একবার চিন্তা করার দরকার নাই, অঙ্ক করার দরকার নাই ক্লাসে, মানে পরীক্ষার হলে আপনি চোখ বন্ধ করে উত্তর দাগাবেন। আসেন, চোখ বন্ধ করে উত্তর দাগায়। চোখ বন্ধ করলে অ্যান্সার কোনটা স্যার? চোখ বন্ধ করলে অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেইভাবে দেওয়া ছিল, ইভেন অপশনও চেঞ্জ করে নাই। তাহলে দেখেন গুচ্ছর জন্য যারা প্রশ্ন করছেন সেই স্যাররা কতটা আন্তরিক, যে টিচাররা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন তৈরি করেছেন তারা কতটা আন্তরিক, কতটা অমায়িক, কতটা ভালো মানুষ, যে জাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা ধরছে আর গুচ্ছের মধ্যে আইনা রেখে দিছে যে বাবা তোরা চান্স পা। তাহলে আপনারা যারা পরীক্ষার হল থেকে বের হয়ে টিচারদেরকে বলেন কি ঘোড়ার ডিমের প্রশ্ন বানাইছে, স্যার গুচ্ছ টিচাররা অনেক ভালো, অনেক অমায়িক মানুষ, ওনারা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ধরে আর গুচ্ছর মধ্যে আইনা রেখা দেয়। তো আমরাও যেটা করব, বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই মনোযোগ দিয়ে পড়বো এবং এরকমের চোখ বন্ধ করে উত্তর দাগাবো। অঙ্ক করব না পরীক্ষার হলে অঙ্ক না করে আমরা অ্যান্সার দিতে পারবো। আর যাদের কাছে মনে হতে পারে যে স্যার উত্তর সি নাম্বার কিভাবে হলো, এই অঙ্কটার একটা শর্টকাট টেকনিক আছে, আমি জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করি। এই কোয়েশ্চেনটার সলিউশনটা হচ্ছে এই, বিক্রয়ের পরিমাণ যেটা দেওয়া 16,800, আর হচ্ছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া ছিল, ক্রয় মূল্যের উপর মুনাফার হার, ক্রয় হারের পরিমাণ দেওয়া ছিল কত? 12%। ক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া ছিল 12%। আমরা 12%কে যদি দশমিকে রূপান্তর করি, 12%কে দশমিকে যদি রূপান্তর করেন, দশমিকে নিলে মান আসবে 0.12। তো ক্রয় হারকে পার্সেন্টেজ থেকে আপনি দশমিকে নিয়ে আসেন, দেন তারপরে এই যেই বিক্রয়ের পরিমাণ 16,800, এটাকে আপনি ভাগ করেন 1.12 দ্বারা, তাহলেই আপনার সঠিক উত্তর চলে আসবে হচ্ছে 15,000 টাকা। 16,800কে 1.12 দ্বারা ভাগ করলেই উত্তর হবে 15,000।
একটু কমেন্ট বক্সে লিখে জানান যে আপনি স্যার আপনি যা বুঝাইছেন আমরা কিছু বুঝি নাই। কমেন্ট বক্সে লেখেন যে স্যার আমরা কিছু বুঝি না, আমাদেরকে বুঝাই দেন। স্যার ক্রয় হারের পরিমাণ আপনি দেখাইলেন, ক্রয় হারের পরিমাণ দেওয়া ছিল 12%, এটাকে দশমিকে কনভার্ট কিভাবে করছেন সেটা বুঝি। 12% মানে কি, 12কে ভাগ করা কত দিয়ে, 100 দিয়ে। 12কে 100 দিয়ে ভাগ করলে সেটা দশমিকে রূপান্তর হয়ে যাবে, কত আসবে, 0.12। তাহলে স্যার 16,800কে তো আপনি 0.12 দিয়ে ভাগ মানে 0.12 দিয়ে ভাগ না, আপনি ভাগ করতেছেন 1.12 দিয়ে। স্যার এই এক্সট্রা 1 কোন জায়গা থেকে আসলো? এই এক্সট্রা 1টা হচ্ছে স্যার স্বপ্নে দেখছিলাম এক্সট্রা 1 যোগ করতে, এটা স্বপ্নে পাওয়া 1। এটা একটা টেকনিক। এখানে ক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া, এই ক্রয় হারকে 1-এর সাথে যোগ করে দিলেই আমরা এই মান পেয়ে যাব, সরাসরি উত্তর বের করা সম্ভব। সো এই টেকনিকটা আমরা আপনাদেরকে বিক্রিত পণ্যের ব্যয়ের যখন ক্লাস হবে সে ক্লাসে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে শেখাবো। আপাতত শুধু আজকের ক্লাসে যারা উপস্থিত তারা জাস্ট অঙ্কটার সলিউশনটুকু আপনার খাতার মধ্যে লিখে রাখেন যে 16,800কে 1.12 দিয়ে ভাগ করলে উত্তর হয় 15,000। আর এই 1.12 কিভাবে হয়েছে সেটা ইনশাল্লাহ আমরা আমাদের মূল ক্লাস যখন হবে সেকেন্ড টাইম ব্যাচের, যেদিন বিক্রিত পণ্যের ব্যয়ের ক্লাস হবে সে ক্লাসে আমরা শিখবো। আপাতত এটা তোলা থাকুক, এটা আমরা আমাদের মূল ক্লাসে শিখব। সবকিছু একদিনে শিখে ফেলার দরকার নাই। গাছের মগ ডালে একদিনে আপনি কিভাবে উঠবেন দরকার নাই, আপনি আস্তে আস্তে শিখেন। সামনের দিকে আগাই থাকি, আসেন আমরা পরবর্তী কোশ্চেনটা সমাধানের দিকে যাই। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়, এখান থেকে বিগত বছরে যে প্রশ্নটা আসছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে, সেটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনের রিপিট। ওকে, পরবর্তী প্রশ্নতে যাওয়ার চেষ্টা করি। কোথায় চলে গেলাম আমি নিজেই জানি না যে আমি কোথায় চলে গেলাম। আচ্ছা আসেন এটাকে একটু খুঁজে বের করব। খুঁজে বের করার আগে কেউ কমেন্টে লিখলেন স্যার জিএসটির কোশ্চান ইজি আসছে। হ্যাঁ, জিএসটির কোশ্চান তো ইজি হবেই, কারণ জিএসটিতে টোটাল 19টা বিশ্ববিদ্যালয়, জিএসটিতে টোটাল 19টা যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো সেটা তো আপনাকে যদি সমাধান করতে পারতে হয়, প্রশ্ন তো সহজই করা লাগবে। প্রশ্ন তো আর কঠিন করলে তো আর মানে অ্যান্সারটা আপনি অত বের করতে পারতেন না। সো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সহজই ছিল। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিয়েছেন তাদের ম্যাক্সিমামেরই চান্স পেয়ে যাওয়া উচিত। এইচএসসি 25-এর ক্লাস নাই, হ্যাঁ এইচএসসি 25-এর ক্লাস অবশ্যই থাকবে। আপনারা পেজে চোখ রাখবেন, পেজে চোখ রাখলে আপনি জেনে যাবেন যে আপনাদের কোন ক্লাস কখন হচ্ছে। একটু ওয়েট করেন, আমাদের টেকনিক্যাল টিম আপনাদেরকে একটু হেল্প করবে। আমরা একটু স্লাইডটা আসার জন্য একটু ওয়েট করি। আর যেটা বলতেছিলাম যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ছাড়াও আমরা এই ক্লাসগুলোতে আপনাদের রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চান, ইভেন কুমিল্লা ইউনিভার্সিটি বিগত বছরের প্রশ্ন, এগুলা ধীরে ধীরে আমরা আপনাদের জন্য সমাধান করাইতেই থাকবো। এবং বিগত বছরের প্রশ্নগুলো সমাধানের মাধ্যমে আমরা আপনাদেরকে যে টপিকগুলো, সেই টপিকগুলো ভালো মতো আগে বুঝিয়ে দিয়ে তারপরে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। একটু ওয়েট করি আমরা। কই গেছে? ওকে, ঠিক করে ফেলতে পারছি, ধন্যবাদ। নিচের কোনটা মুনাফা জাতীয় ব্যয়, এটা বের করতে বলা আছে। অপশনগুলো দেখি। আমরা খুব বেশি আপনাদেরকে পড়াবো না আজকে। গুচ্ছর যে 35টা কোশ্চেন, 35টাই যে আমরা এক ক্লাসে সব শেষ করে ফেলবো বিষয়টা এমন না। 35টা কোশ্চেনের মধ্যে ম্যাক্সিমাম হয়তো আমরা অর্ধেকটা প্রশ্ন আজকে শেষ করব, বাকি অর্ধেকটা অথবা পরের দিন করানো যাবে। কমেন্ট বক্সে উত্তর লেখার চেষ্টা করে। নিচের কোনটা মুনাফা জাতীয় ব্যয়? মুনাফা জাতীয় ব্যয় কোনটা? মুনাফা জাতীয় ব্যয় মানে কি? মুনাফা জাতীয় ব্যয় মানে হচ্ছে যে সকল ব্যয় আপনাকে প্রত্যেক বছরই করতে হবে, বারবার করতে হবে,
যে ব্যয় একবার করলে হয় সেটা মূলধন জাতীয়, আর যে ব্যয়টা প্রত্যেক বছর দিতে হয় সেটাকে বলা হয় হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তো মুনাফা জাতীয় ব্যয় হবে কোনটা? যন্ত্রপাতির বীমা খরচ। যন্ত্রপাতির বীমা খরচ হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। ওকে, আমরা যদি অ্যান্সারটা দেখি, অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। ওকে, আসেন পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন 9 নাম্বার প্রশ্ন, XYZ কোম্পানি 1 লক্ষ টাকা ঋণ পরিশোধ করছে। ওকে, আর 1 লক্ষ টাকা ঋণ পরিশোধ করছে কিভাবে? শেয়ার ইস্যু করার মাধ্যমে। তো শেয়ার ইস্যু করার মাধ্যমে যে ঋণ পরিশোধ করছে, এর ফলে হিসাব সমীকরণের প্রভাব কি? হিসাব সমীকরণে ঋণ পরিশোধের জন্য শেয়ার ইস্যু এর প্রভাব কি? মজার কথা হচ্ছে এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন 9 নাম্বার কোশ্চেন, এটা হিসাব সমীকরণ থেকে আসা প্রশ্ন এবং এটাও হুবহু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। হুবহু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। গুচ্ছের স্যাররা, আমি বলছি গুচ্ছের স্যাররা যথেষ্ট পরিমাণে ভালো মানুষ, তারা চায় আপনারা চান্স পান, তো সরাসরি গুচ্ছ থেকে প্রশ্ন এনে আপনার জন্য তুলে দিছে। একটু কমেন্ট বক্সে উত্তর লেখার চেষ্টা করেন, মানে সঠিক উত্তরটা কি হবে দেখি আপনারা কেমন পারেন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পাবে আর হচ্ছে কিসের পরিমাণ হ্রাস পাবে? মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পাবে আর হচ্ছে দায়ের পরিমাণ হ্রাস পাবে। মালিকানা সত্ত্ব বৃদ্ধি, দায়ের পরিমাণ হ্রাস কিভাবে পায়? মালিকানা সত্ত্ব বৃদ্ধি আর হচ্ছে দায়ের পরিমাণ হ্রাস কিভাবে হয়? আসেন বোঝার চেষ্টা করি। XYZ কোম্পানি কি পরিশোধ করছে? ঋণ। আর ঋণ পরিশোধ করার জন্য ইস্যু করছে কি? শেয়ার। লেনদেনটার জাবেদাটা কি? জাবেদাটা বুঝলে অ্যান্সার বের করা আহামরি কোনো কঠিন বিষয় না। জাবেদাটা বুঝেন, আপনি যদি ঋণ পরিশোধ করে দেন, ঋণ পরিশোধ করলে জাবেদা যেটা হবে সেটা হচ্ছে ঋণ হিসাবটাকে করতে হবে হচ্ছে আপনার ডেবিট। ঋণ হিসাব হবে হচ্ছে ডেবিট। আর আমরা জানি শেয়ার যদি ইস্যু করা হয় এর ফলে কি বৃদ্ধি পাবে? শেয়ার মূলধনের পরিমাণ বৃদ্ধি পাবে। সো জার্নালটা হবে হচ্ছে এই ঋণ হিসাব ডেবিট আর হচ্ছে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। ঋণ হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। ঋণ হিসাব ডেবিট করা হলে ঋণ নামক দায়ের পরিমাণ হ্রাস পাবে, আর শেয়ার মূলধন ক্রেডিট করা হলে ওনার্স ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পাবে। দায়ের পরিমাণ হ্রাস আর হচ্ছে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। সঠিক উত্তর অপশন নাম্বার ডি। আশা করি পরীক্ষার হলে এই কোশ্চেনের অ্যান্সার করতে আপনাদের খুব বেশি প্রবলেম হওয়ার কথা না, যেহেতু বিগত বছরের ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন এগুলো খুব সহজেই অ্যান্সার করতে পারা গেছে। 10 নাম্বার কোশ্চেন, এইটাও স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের কোশ্চেন, ব্যাংক সমন্বয় থেকে আসা প্রশ্ন। ব্যাংক সমন্বয় থেকে আসা প্রশ্ন। একজন প্রশ্ন করলেন মালিকানা সত্ত্ব কিভাবে বৃদ্ধি পায়? আগের কোশ্চেনটাতে একটু ওনাকে দেখাই আসি যে মালিকানা সত্ত্ব কিভাবে বৃদ্ধি পাইছে। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে কারণ আপনি শেয়ার ইস্যু করছেন। শেয়ার ইস্যু করার ফলে কি বৃদ্ধি পায়? শেয়ার ইস্যু করলে শেয়ার মূলধন বৃদ্ধি পায়, আর মূলধন বৃদ্ধি পেলে তো মালিকানা সত্ত্ব বৃদ্ধিই পাবে। ঋণ পরিশোধ করছেন, দায়ের পরিমাণ হ্রাস, আর শেয়ার ইস্যু করা হলে শেয়ার মূলধনের বৃদ্ধি। শেয়ার মূলধনের বৃদ্ধির ফলে কি বৃদ্ধি পাইছে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। ওকে, পরবর্তী কোশ্চেন যেটা ব্যাংক সমন্বয় থেকে আসা প্রশ্ন, ব্যাংক সমন্বয় বিবরণীর প্রশ্ন, যে আপনাকে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে ব্যাংকের বইয়ের জেড থেকে নিচের কোনটাকে বিয়োগ করতে হবে। আমরা জানি যে ব্যাংক সমন্বয়ে দুটা জেড দেওয়া থাকে, একটা হচ্ছে পাস বইয়ের জের অর্থাৎ ব্যাংকের বইয়ের জের, আর একটা হচ্ছে আমানতকারীর বই বা কোম্পানির বই বা সহজ বাংলায় বললে নগদান বই। একটা হচ্ছে নগদান বইয়ের জের আর একটা হচ্ছে ব্যাংকের বইয়ের জের। কোশ্চেনটা হচ্ছে ব্যাংকের বইয়ের জের থেকে নিচের কোনটাকে আপনি বিয়োগ করবেন। একটু কমেন্ট বক্সে উত্তর লেখার চেষ্টা করেন, কমেন্ট বক্সে উত্তর লেখার চেষ্টা করেন। ব্যাংকের বইয়ের জেড থেকে আপনি কোনটাকে বিয়োগ করবেন? ব্যাংকের বইয়ের জেড থেকে কোনটাকে বিয়োগ করব? সঠিক উত্তর কি হওয়া উচিত? ব্যাংকের বইয়ের জেড থেকে আপনি বিয়োগ করবেন কাকে? ব্যাংকের বইয়ের জেড থেকে আপনি যাকে বিয়োগ করবেন সেটা হচ্ছে কোনটা? বকেয়া চেক সমূহ। অপরিশোধিত চেক বা বকেয়া চেক, অপরিশোধিত চেক বা বকেয়া চেক, এটাকে ব্যাংকের বইয়ের জেড থেকে কি করতে হয়? বিয়োগ করতে হয় বা বাদ দিতে হয়। বকেয়া চেক এটাকে ব্যাংকের বইয়ের জেড থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে বা বাদ দিতে হবে। এটা হচ্ছে আপনার সঠিক উত্তর। বকেয়া চেক এটা ব্যাংকের বইয়ের জেড থেকে বিয়োগ করতে হবে। আর এখানে খেয়াল করে দেখেন, এই যে পথিমধ্যে জমা যেটা বলা আছে, এই পথিমধ্যে জমা এটা ব্যাংকের বইয়ের জেরের সাথে হবে হচ্ছে যোগ।
তাহলে ব্যাংকের বইয়ের জেরের সাথে যোগ হবে কোনটা? পথিমধ্যে জমা বা ট্রানজিটের যেই জমা সেটা। আর এই অপরিশোধিত চেক বা বকেয়া চেক এটা ব্যাংকের বইয়ের জের থেকে বিয়োগ করতে হবে। অপরিশোধিত চেক বা বকেয়া চেক এটা ব্যাংকের বইয়ের জের থেকে বিয়োগ হয় বা বাদ যায়। আর আদায়ের জন্য জমাকৃত চেক, ডিপোজিট ইন ট্রানজিট বা পথিমধ্যে জমা, এটা ব্যাংকের বইয়ের জেরের সাথে যোগ হয়। জাস্ট এই দুইভাবেই প্রশ্ন আসে যে কোনটা ব্যাংকের বইয়ের জেরের সাথে যোগ অথবা ব্যাংকের বইয়ের জের থেকে কোনটা বিয়োগ। আপনারা যদি জাস্ট এই বিষয়গুলো ব্যাংক সমন্বয়ের যখন আমরা টপিকগুলো পড়াবো তখন ইনশাল্লাহ সমাধান করা হবে। অলরেডি 10টা প্রশ্ন আমরা সমাধান করছি, বাকি আরও অনেকগুলা প্রশ্ন রয়ে গেছে, আরও 25টা প্রশ্ন। আর যে বাকি 25টা প্রশ্ন সব একদিনে তো আর শেষ করে ফেলবো না, আজকে 10টা পর্যন্তই থাকুক। ইনশাল্লাহ পরবর্তী যেদিন আপনাদের সাথে দেখা হবে সেদিন আমরা বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, এবং এই আলোচনাগুলোর মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পারতেছেন পড়ার টেকনিকটা আসলে কি, পড়তে হয় আসলে কিভাবে। আসলে পড়াশোনা করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আপনার একটা সেলফ উইল, আসলে আপনি চান্স পেতে চান কি না। আপনি যদি চান্স পেতে চান আপনার কেউ ঠেকায় রাখতে পারবে না, কারণ আমরা জাতে বাঙালি, আমরা তো ভাই বাঙালি। আমরা তো সেই 52 সালেই দেখাই দিছি যে আমরা উর্দু ভাষায় কথা বলবো না, কথা বলবো কোন ভাষায়? বাংলা ভাষায়। সো আমরা যেহেতু যাতে বাঙালি 52তে আমরা দেখাইছি, আমরা 71-এ দেখাইছি, আমরা 24-এও দেখাইছি, আমরা সেই বীরের জাতি। আর এই বীরের সন্তান আপনারা সামান্য একটা বিশ্ববিদ্যালয়ের সিটের জন্য আপনারা তো কষ্ট কি জন্য করা লাগবে? সামান্য একটা বিশ্ববিদ্যালয়ের সিট দখল করা আপনার কাছে কোনো কঠিন বিষয় না, কোনো কঠিন বিষয় না। জাস্ট নিজের উপরে আত্মবিশ্বাস রাখেন, নিজের উপরে আত্মবিশ্বাস রাখেন, সামান্য একটু পড়াশোনা করলে, একটু সিরিয়াসনেস থাকলেই, এবং গত বছরে যে ভুলগুলো আপনি করছিলেন সেই ভুলগুলো যদি আপনি রিপিট না করেন তাহলে আপনার পক্ষে চান্স পাওয়া সম্ভব। সো ভাইয়ারা, আপুরা, স্যারেরা যারা সামনে উপস্থিত আছেন, সেকেন্ড টাইম ব্যাচ যারা, সেকেন্ড টাইম ব্যাচ মানে আমরা কপাল পোড়া না। সেকেন্ড টাইম বলে যারা আমাদের সাথে বন্ধুত্ব ছিন্ন করে চলে গেছে তাদের কথা ভুলে যান, বন্ধু বান্ধবের কথা ভুলে যান। ইনশাল্লাহ সামনের বছরে নতুন বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে, ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে নতুন বন্ধু বান্ধব আপনার এমনি হয়ে যাবে। তো বন্ধু বান্ধব বানানোর জন্য আপনার টেনশন করা লাগবে না। ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে যদি আপনি নিজেকে নিয়ে অবস্থান করতে পারেন তাহলে আপনার পক্ষে চান্স পাওয়া সম্ভব, অসম্ভব কিছুই না। জাস্ট নিজের উপরে বিশ্বাস রাখেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন। ইনশাল্লাহ আমরা সেকেন্ড টাইমে আমাদের যেটা দরকার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য একটা মাত্র সিট, বেশি তো আর দরকার না। চিন্তা করে দেখেন আপনার কয়টা সিট দরকার? শুধুমাত্র একটা সিটের জন্য খুব বেশি পরিশ্রম করার দরকার নাই। জাস্ট আমাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেন। আমাদের এই আই এডুকেশনের যত টিচাররা থাকবেন সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আন্তরিকভাবেই আপনাদের চান্স পাওয়ার জন্য ইনশাল্লাহ লেগে থাকবেন। যারা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছে আপনাদের বন্ধুবান্ধব, তাদেরকে একটু জানান যে ইনশাল্লাহ আই এডুকেশন এই বছর কমার্সের সেরা সার্ভিসটা অতীতেও দিয়ে আসছে, এই বছর ইনশাল্লাহ সেরাদের সেরা হওয়ার জন্যই আমরা আসছি, এবং ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সেরাদের সেরা অবস্থানে নিয়ে যেতে পারবো। তো সেকেন্ড টাইম ব্যাচ আজকে আমরা এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকে আমরা গুচ্ছে 10টা কোশ্চেন সলভ করলাম। ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে বাকি যতটুকু থেকে গেল ইনশাল্লাহ বাকি ক্লাসেই পড়ানো হবে, সামনের ক্লাসেই পড়ানো হবে। আমাদেরকে লম্বা একটা সময় পাড়ি দিতে হবে, নিজের উপরে ধৈর্য হারা হওয়া চলবে না, নিজের উপরে আস্থা বিশ্বাস রাখেন। ইনশাল্লাহ আমরা সবাই আমাদের সফলতার বন্দরে পৌঁছাতে পারবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।